আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে আসা তা হচ্ছে আপনারা যারা ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষাটা অর্থাৎ যে রিটেন পরীক্ষা বা ধরেন প্রিলিমিনারি পরীক্ষা এটা যারা ভালো দিয়েছেন এবং যারা আশা করতেছেন আপনারা ভাইবা দিবেন আগামী ২৬শে তারিখ বা এই ২৬শে অক্টোবর, তাদের জন্যই আমার আশা। প্লাস আজকে যে আলোচনাগুলো করবো এটা শুধু আপনাদের জন্য তা না, যে কোনো বিসিএস ভাইবাতেই এই আলোচনাগুলো আপনাদের জন্য খুব কার্যকর হবে। তো আমি বাকি যেসব কথাগুলো বলবো সেগুলো ভিডিও শেষে বলবো, আসল কথাতে চলে যাই। তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে ৩টা প্রশ্নের কথা ছিল এবং বাস্তব যে ভাইবা অভিজ্ঞতাগুলো সেগুলো আলোচনা করার কথা ছিল। এখন প্রথমে চলে যাই ৩টা প্রশ্নে, তারপরে বাস্তব ভাইবাগুলোতে আমি আসবো। তো ৩টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে, এখন বর্তমানে যে বিষয়টা চলতেছে আপনারা সবাই জানেন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা। হোয়াট ইজ পিআর সিস্টেম? দেখুন, পিআর সিস্টেম হচ্ছে সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব বা ধরেন যে আনুপাতিক যে প্রতিনিধিত্ব, অর্থাৎ প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন সিস্টেম। এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে নির্বাচনে, এই পদ্ধতিটাই হচ্ছে পিআর পদ্ধতি। এখন এই পিআর পদ্ধতি তাহলে সিস্টেমটা কি, আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে এক সেন্টেন্সে বলেন পিআর পদ্ধতি আসলে কি, তখন আপনি শুধু এতটুকুই বলবেন যে পিআর পদ্ধতি হচ্ছে এই, যখন একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যতগুলা আসন আছে এবং যতগুলা ভোটার আছে, অর্থাৎ মোট ভোটারের সংখ্যায় একটা দল বা সবগুলো দল যেটাই বলেন, একটা দল যতটুকু বা যত % ভোট পাবে সে মোট আসন সংখ্যার ততটুকুই সে পাবে বা সেই দলটা পাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার প্রথম কথার অ্যান্সারটা থাকবে এটা। এখন বিষয়টা কি, যদি বলে যে ঠিক আছে আপনি তাহলে একটু বর্ণনা করুন। বিষয়টা হচ্ছে এই, যখন এমন হবে তখন এই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে, ধরেন এখন যে নির্বাচনটা, এই দ্বাদশ নির্বাচনটা বা ধরেন ত্রয়োদশ নির্বাচন বা ধরেন সামনে আরও যত যা আসবে, এই নির্বাচনগুলোতে যদি এই সিস্টেম চালু করে, তখন বিএনপি, এনসিপি, জামায়াত বা জাতীয় পার্টি বা ধরেন যত পার্টি থাকুক, ছোট বড় যত পার্টি থাকুক, এরা যখন মানে ভোটের জন্য যখন এরা নির্বাচনে যাবে, তখন টোটাল ভোটার সংখ্যা ধরেন আপনার ৮ থেকে ১০ কোটি ধরেন, এই ৮ থেকে ১০ কোটি ভোটার সংখ্যাতে যতটুকু ভোট পড়বে ততটুকু ভোটের অংশটা পার্সেন্টেজ আকারে ভাগ হবে এই দলগুলোতে। এবং তখন যে ৩০০ আসন আছে না, ধরেন বিএনপি যদি 50% ভোট পায়, তখন ৩০০ আসনে যদি 50% আপনি করেন তাহলে দেখা যায় ১৫০ আসন, ওই ১৫০ আসন পেয়ে যাবে বিএনপি। বুঝতে পেরেছেন? এনসিপি ধরেন পেল ৩০%, যে আসনটা যতটুকু আসে ততটুকু পাবে তারা। এভাবে করে করে সবগুলো আসন বণ্টিত হবে। সমস্যাগুলো পরে বলতেছি, এখন বিষয় হচ্ছে তাই যদি হয় তাহলে এই দলগুলা কিভাবে সিট বন্টন করবে। দেখুন, এখন ওই ১৫০টা আসন বিএনপি যদি পেয়ে যায় বা ধরেন অন্য কোনো দল যদি পেয়ে যায় বা ধরেন যে কোনো দল বা জামায়াতে যদি পেয়ে যায়, তখন তারা কোন কোন আসন নিবে, এটা কিভাবে কি হবে, এটা যারা লয়ার আছেন এটা তারা ভালো বুঝতে পারবেন, তারা ভালো বলতে পারবেন। তবে আসন বন্টনটা এভাবেই হবে, অর্থাৎ ১৫০টা সিট তারা তখন পাবে। এতে উপকারটা কি দেখেন, আপনাকে যদি বলে উপকার আর অপকার, উপকারটা হচ্ছে এই, যখন এই ধরনের নির্বাচন মানে এই ধরনের পদ্ধতিতে যখন নির্বাচন হয়, তখন প্রত্যেকটা দলই এবং প্রত্যেকটা ভোটেরই মূল্য থেকে যায়। তার মানে হচ্ছে কোনো ভোট বৃথা যাচ্ছে না। আগে কিন্তু কি হতো, মানে আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যায় যে দল বেশি ভোট পেয়েছে সে দল জিতে যাচ্ছে, বাকি যে দলগুলো ভোট পায়নি তাদের ভোট তো কাউন্টই হচ্ছে না, কারণ তারা তো যেতে পারেনি। কিন্তু এখন কি হবে, যদি কেউ বিজয়ী কোনো থাকতেছে না নির্দিষ্ট কেউ, জাস্ট পার্সেন্টেজে বিজয়ী, এভাবেই যদি ভোট হচ্ছে, এই কারণে জিনিসটা এই সিস্টেমে কারোর ভোটই মিট যাবে না, অর্থাৎ যে যাকে ভোট দিয়েছে তার দল ঠিকই সংসদে আসন পাচ্ছে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা সংক্ষেপে আরও ভালো করে বুঝাই বলতে পারবেন। আমি ডিটেলসে বললাম, আপনারা এখান থেকে কোট করে করে যতটুকু জরুরি সেটা ততটুকুই আপনারা তাদেরকে বলবেন। এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের কথা, যেটা আমি মানে প্রায় দেখবেন ভাইভাতে আসে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারে এবং প্রশাসন ক্যাডার বা অ্যাডমিন ক্যাডারে এটা জিজ্ঞাসা করা হয়, প্লাস হচ্ছে পররাষ্ট্র ক্যাডার বা ফরেন যে ক্যাডারটা আছে সেখানে এটা বলা হয়। তা হচ্ছে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্র এর মধ্যে তফাৎটা কী? বা আপনাকে বললো যে আমরা তো বাংলাদেশকে বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কেন বলি আমরা, কেন বলি না যেটা প্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা কেন বলি না? এর পিছনে কারণ হচ্ছে প্রজাতন্ত্র বা ধরেন এই যে প্রেসিডেন্সিয়াল যে সিস্টেম, এখানে কি হয় দেখেন, যেমন ধরেন আপনি যে কোনো প্রেসিডেন্সিয়াল যে দেশগুলো আছে তাদের দিকে যদি তাকান, তাদের প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হবেন তিনি সরাসরি
মানে জনগণের ভোটে নির্বাচিত না, অর্থাৎ তিনি সবার পক্ষ থেকে দাঁড়ান, তার দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াবেন, জনগণ সরাসরি তাকে ভোট দিচ্ছে। বুঝতে পেরেছেন? আর গণপ্রজাতন্ত্রীতে যেটা হচ্ছে সেখানে হচ্ছে কি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হন না, তারা জাস্ট এমপি হিসাবে নির্বাচিত হন জনগণের ভোটে। এইবার পরবর্তীতে তারা যে দলটা জিতে যায় সেই দলের থেকে তারা নির্বাচিত করে যে তারা কাকে প্রধানমন্ত্রী চাচ্ছে, এবং ওই প্রধানমন্ত্রীরা পরবর্তীতে মানে প্রধানমন্ত্রী হওয়ার পরে পরবর্তীতে সংসদীয় আসনের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে তারা নির্বাচন করে তারা কাকে রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে গণপ্রজাতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে তফাৎ। এই কারণেই আমরা হচ্ছি গণপ্রজাতন্ত্রী দেশ, প্রজাতন্ত্রী না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ডিটেলে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটা গেল 3 নম্বর যেটা, তা হচ্ছে খুবই জটিল একটা প্রশ্ন। খুব ভালো করে আগে প্রশ্নটা বুঝবেন, এরপরে অ্যান্সারটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। তা হচ্ছে 1971 সালের 26শে মার্চ তো আমাদের স্বাধীনতা দিবস, আপনারা জানেন। এখন কে সেটা ঘোষণা করেছে সে তা নিয়ে কোনো দ্বন্দ্বে আমি যাব না। এ ধরনের কোনো প্রশ্ন যদি আপনাদেরকে করে থাকে আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন, তবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে অ্যান্সারটা দিবেন। ঠিক আছে? আমি যাব না বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান কোনোটাই যাব না। কথা হচ্ছে যদি 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হয়ে থাকে তাহলে 10 এপ্রিল তো আমরা স্বাধীন বাংলা সরকার, বা যেটা আগে নাম ছিল মুজিবনগর সরকার, এটা এভাবেই এখন স্বাধীন বাংলা সরকারই বলবে। তো এই সরকারটা যখন আমরা প্রতিষ্ঠিত হয় তার শপথ গ্রহণ হয় হচ্ছে 17ই এপ্রিল। তা আমি 10 এপ্রিলের কথাই ধরি 1971-এর। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে 26 তারিখ থেকে 10ই এপ্রিল, এই যে 13-14 দিনের সম্পর্ক, বা ধরেন এই যে 15 দিনের বিষয়, এই 15 দিন আমরা তো তাহলে স্বাধীন বাংলাদেশ, তাহলে এই 15 দিন আমরা চলছে কীভাবে, আমাদেরকে চালাইছে কে? বুঝতে পেরেছেন? কোন সিস্টেমে আমরা চললাম? আমাদের তো কোনো সংবিধানও ছিল না, আমরা কীভাবে চললাম? আপনার উত্তরটা এমন হবে যেহেতু আমরা 70-এ নির্বাচন জিতেছিলাম, বাঙালিরা জিতেছিল, সেহেতু অলরেডি আমাদের সরকার গঠন করার সব ক্ষমতা এবং সব ধরনের নিয়ম শৃঙ্খলা ছিল। পাকিস্তান রাষ্ট্র হওয়ার ফলে তার আন্ডারে যে ধরনের একটা সরকার হতে গেলে যে ধরনের নিয়ম নীতিগুলো থাকার কথা ছিল, ওই নিয়ম নীতি মেনেই কিন্তু আমরা আলাদা একটা রাষ্ট্র হিসাবে সেই একই সিস্টেমই ধরেন, বা পৃথিবীর যে কোনো সিস্টেমে একটা স্বাধীন রাষ্ট্রের যে ধরনের মূলনীতিগুলো থাকে তাই মেনেই আমরা ওই 15 দিন চলেছি, প্রথম কথা। আর হচ্ছে যেহেতু আমরা 70-এ নির্বাচন জিতেছিলাম, আমাদের তো জনপ্রতিনিধি আছে, তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে যেভাবে আমাদেরকে লিড করেছেন আমাদের দেশটা সেভাবেই চলেছে। বুঝতে পেরেছেন? আমরা শুধু তাদেরকে আনুষ্ঠানিকভাবে 10 তারিখে নিয়ে এসেছি এবং তাদের শপথ গ্রহণ করা হয়েছে 17 তারিখে এপ্রিলের। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই 15 দিন আমরা স্বাধীনই ছিলাম এবং আমাদের সরকারও ছিল, সব কিছুই ছিল, শুধু আনুষ্ঠানিক কোনো ঘোষণাপত্র ছিল না। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই গেল এখানে 3টা প্রশ্নের আমি প্রশ্ন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। এবার আসেন হচ্ছে, বলেছিলাম যে বাস্তব কিছু ভাইবা অভিজ্ঞতার বিষয় বলবো। দেখুন, আমি যেগুলো সংগ্রহ করেছি সেগুলো আমাদের যারা ক্যাডার স্যার আছেন তাদের বিভিন্ন ভাইবা থেকে আমি এগুলো পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি এবং বিভিন্ন বই থেকেও পেয়েছি, প্লাস তাদের সাথে কথাগুলো পেয়েছি। তার মাঝখান থেকে সামান্য 2-1টা আপনাদেরকে শেয়ার করবো আজকে, এরপরে ডিটেলে যাব, আর শেষে বলবো হচ্ছে শিক্ষা ক্যাডারের জন্য আপনাদের কমন প্রশ্ন কী থাকবে, তার অ্যান্সার কী দিবেন। প্রথমটা হচ্ছে, একবার ভাইবাতে এক স্যারকে, মানে তিনি এখন স্যার, তিনি অনেকগুলো ভাইবা দিয়েছিলেন, তাকে বোর্ড জিজ্ঞাসা করেছে, বোর্ড চেয়ারম্যান জিজ্ঞাসা করেছে যে আপনি আসেন, আপনাকে আমি যেটা বলবো এটার ইংরেজিটা বলবেন, বা আমি আপনাকে ইংলিশটা বলতেছি আপনি বাংলাটা বলবেন, এরকম একটা ছিল। তো উনি ইংলিশটা বলেছিলেন, উনি বলেছিলেন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা চেয়ারম্যান সাহেব বলেছেন। উনি বলেছেন এবার প্রার্থীকে যে এটার বাংলা কী তাহলে বলেন। উনি বলেছেন বাংলাদেশ সংবিধান। উনি আবারও ওনাকে জিজ্ঞাসা করেছেন, ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইন বেঙ্গলি ইজ বাংলাদেশ সংবিধান? তখন উনি বলেছেন ইয়েস স্যার। তখন উনি আরও একবার বলেছেন, ডু রিয়েলি থিঙ্ক সো, ইজ ইট আর ইউ কনফিডেন্ট এনাফ? উনি তখন কনফিডেন্টলি বলেছেন ইয়েস স্যার, আই এম কনফিডেন্ট, আই এম 100% কনফিডেন্ট। তখন উনি বলেছেন যে আপনার তো ভাইবা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি তো বাংলাদেশের সংবিধান সম্পর্কেই জানেন না, আপনাকে কী ভাইবা নিব? তখন উনি একটু হয়ে গেছেন। উনি বললেন স্যার কেন? বলছে আমি কিন্তু বলেছি দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, আমি কিন্তু বলিনি দ্য কনস্টিটিউশন অর বাংলাদেশ কনস্টিটিউশন, আমি এটা বলিনি। তাহলে ওই যে একটা অফ বলেছিলাম, ওই যে একটা র বিভক্তি ব্যবহার করেছিলাম, এটা তো আপনি বললেন না। আপনি বাংলাদেশ সংবিধানের বা বাংলাদেশের সংবিধান বইটা কখনো খুলে দেখেছেন? বলছে জি স্যার। বলছে ওখানে লেখা কি, বাংলাদেশ সংবিধান লেখা না বাংলাদেশের সংবিধান লেখা, কি লেখা? উনি তখন হয়ে গেছে প্রার্থী। বুঝতে পেরেছেন? তাহলে চেয়ারম্যান কী ধরনের প্রশ্ন করতে পারে, প্রশ্নগুলো কেমন হতে পারে, এই একটা। আরেকটা হচ্ছে
এটা খুবই কমন, আপনারা অনেক জায়গায় শুনেছেন যে এক পুলিশ ক্যাডার ভাই আমাদের বা আমাদের স্যার, তিনি ভাইভাতে যখন ঢুকছেন, ঢোকার সাথে সাথেই তার সার্টিফিকেটগুলো তার জন্য তার উপরে ছুঁড়ে মারা হয়েছে তার মুখের পরে। এখন তিনি কি করবেন? তাকে তো বের করে দেয়। এখন তিনি তো কাঁদো কাঁদো কণ্ঠ তার, তিনি কিন্তু বের হয়ে যাননি, তিনি সার্টিফিকেটগুলো কুড়িয়েছেন। তিনি কুড়িয়ে তিনি তাদেরকে জোরাজুরি করেছেন যে স্যার আমি আমি যাওয়ার আগে স্যার আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করেন। ওনারা কোনোভাবেই শুনবে না। তারপরে উনি যখন দেখলেন আর কোনোভাবে হচ্ছে না, উনি চলে যাচ্ছিলেন, তো তখন তাকে ডাকছে যে ঠিক আছে তাহলে আসো কিছু কথা বলি। তারপর তার সাথে কথা হয়েছে। এবং মজার কথা হচ্ছে, আমি যতদূর জেনেছি বা এটা শোনা কথা, উনি হয়তো পুলিশ ক্যাডারে সেইবার প্রথম হয়েছিলেন। উনি আশা ছেড়ে দিয়েছিলেন যে উনি পুলিশ ক্যাডার পাবেন, ওনার প্রথম চাইছিল পুলিশ ক্যাডার, বাট উনি পেয়েছিলেন। আমার এই তথ্যটুকু আমি 80% সত্য, এখানে এদিক সেদিক হতে পারে, তবে বিষয়টা এমন ছিল। ঠিক আছে, আপনারা একেবারে হুবহু নিয়েন না, বিষয়টা এমন ছিল। আমি শুধু আপনাদের এটা শেয়ার করলাম এই কারণে, এই ধরনের পরিস্থিতি আপনাদের হতে পারে, শুধু এটাতে মাথা ঘামাবেন না। এখন হচ্ছে যে বিষয়টা, তা হচ্ছে শিক্ষা ক্যাডারে আপনারা যে প্রশ্নটা সবথেকে বেশি কমন আকারে শুনবেন সেটা একটু জেনে রাখেন, যেহেতু আপনাদের এই 49 বিসিএস স্পেশাল এবং এটা শিক্ষা ক্যাডারের জন্য। যখনই আপনি ঢুকবেন না, ঢোকার মধ্যেই আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি জানেন যে 49 বিসিএস শিক্ষা ক্যাডারে, আপনার কি শিক্ষা ক্যাডারে চাকরি করার কোনো ইচ্ছা আছে? আপনি অবশ্যই বলবেন জি স্যার আছে। এবার বলবে আপনার রেজাল্ট তো অনেক ভালো, সার্টিফিকেট দেখে বলবে, সবাইকেই এই কথা বলবে, কারণ অনেকেরই রেজাল্ট ভালো, ম্যাক্সিমাম কি বলবে। তো আপনি পরবর্তী বিসিএস তো দিবেন, বলবেন জি স্যার দিব। আপনার বয়স তো আছে, জি স্যার। তাহলে সেখানে যদি আপনি অ্যাডমিন বা বড় কোনো ক্যাডার পেয়ে যান, বা বড় বলতে না, জাস্ট যদি এর থেকে মানসম্পন্ন ক্যাডার পেয়ে যান, বা আপনারা যেটাকে মানেন আর কি বেশি ভালো, এইরকম কোনো ক্যাডার যদি পান, আপনি কি তাহলে যাবেন সেখানে নাকি যাবেন না? কি অ্যান্সার দিবেন আপনি? আপনি নিশ্চয়ই বলবেন না স্যার আমি যাব না, আমি শিক্ষা ক্যাডারেই থেকে যাব। যদি এই কথা বলেন, আপনার ভাইবা ওখানেই শেষ। এবং আপনি শিওর থাকেন আপনি জিরো, ফুল জিরো। আপনাকে তখন বলতে হবে বাস্তব কথা, হ্যাঁ স্যার আমি চলে যাব স্যার। তখন উনি বলবেন তাহলে আপনি যদি এরকমই ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনি শিক্ষা ক্যাডারে কেন আসলেন? আরেকজনের পোস্ট কেন নষ্ট করলেন? আরেকজন যার কোনো ওয়ে নাই, যে এটাই শেষ বিসিএস, সে পেয়ে যাক। তখন আপনি একটা কথা বলবেন, স্যার আসলে বাস্তব কথা মানতে হবে, আমি মানি যে স্যার এটা আমি হয়তো বা আমি চলে গেলে আরেকজনের জন্য ক্ষতি হয়ে গেল, তবে স্যার আসলে যার রিজিক যেমন সেটা আল্লাহ পাক লিখেছেন। আমার যদি স্যার এখানে রিজিক থেকে থাকে, আমি আদৌ যেতে পারবো কিনা বড় পর্যায়ে তাও জানি না। আমি যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা আমি কেন ছাড়বো? আর আমি যদি স্যার চলেও যাই, আমার বিশ্বাস স্যার যার রিজিকে আছে সে আমার ওই জায়গাটা দখল করবেই করবে, সেটা আজ হোক কাল হোক। স্যার আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমার বিশ্বাস স্যার আমি সেভাবেই চেষ্টা করতেছি। আর যদি স্যার মানে এ ধরনের সিচুয়েশন আসে, তো আমি কথা দিচ্ছি স্যার আমি মিথ্যা বলবো না, আমি অ্যাডমিন বা ফরেন বা যে ধরনের ক্যাটারি এর থেকে যদি আপগ্রেডেড হয় আমি চলে যাবো স্যার। তখন উনি জিজ্ঞাসা করবে আপনাকে, বা আপনার বোর্ড জিজ্ঞাসা করবে তাহলে কি আপনার মনে করেন শিক্ষা ক্যাটার খারাপ? তখন আপনি বলবেন না স্যার খারাপ না স্যার। তাহলে আপনি কেন চলে যেতে যাচ্ছেন? তখন আপনি প্রশাসন এবং বাকি যে ক্যাডারগুলো আছে তার যে শ্রেণীবিন্যাস এবং তাদের যে বেশি সুযোগ সুবিধাগুলো, এগুলো আপনারা তুলে ধরবেন। শিক্ষা ক্যাডার যদি বলে তাহলে অপকারিতা কী, সেটা তুলে ধরবেন। যদি বলে সুবিধাগুলো কী, তুলে ধরবেন। ওইটার অপকারিতা কী, ওই বড়ো ক্যাডারগুলোর, হ্যাঁ সেটাও তুলে ধরবেন। ক্যাডার আসলে সবগুলোই সমান, বা যদি বলে অপকারিতাগুলো কী, সেগুলো তুলে ধরবেন। তখন তারা আপনার কাছ থেকে একটা অ্যান্সার নেবে, এবং তাদের ফেস দেখে বুঝবেন তারা কিন্তু সন্তুষ্ট না, বাট উপর থেকে না, তারা কিন্তু সন্তুষ্ট। আপনি সৎ কথা বলবেন এবং সত্যর কথা বলবেন এবং সুন্দরভাবে তাদেরকে গুছিয়ে গুছিয়ে বলবেন। প্লিজ ভয় পাবেন না, কারণ ভয় পেলেই কিন্তু গোলায় যাবে। আর এই শিক্ষা ক্যাডারে এই ভাইবা যে খারাপ করবে কোনো চান্স নাই আর, বুঝতে পেরেছেন? গেল এটা এখানে। তো এই গেল আমার অভিজ্ঞতা, যা আমি জানি, আমার বাস্তব অভিজ্ঞতা। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সে বিষয়ে আমি আপনাদের আরেকদিন আলোচনা করব, কারণ আমার প্রায় 35 মিনিটের মতন আমি ভাইবা দিয়েছি, বা তারও উপরে। 12টা 10-এ ঢুকেছিলাম, প্রায় 12টা 50-52-তে বেরিয়েছি, বা সামথিং আগে পিছিয়ে হতে পারে। অনেকক্ষণ ধরে ভাইবা দিয়েছিলাম, এবং বাংলাতে মনে হয় 2-4টা শব্দ বলেছিলাম, সবই ইংলিশে ছিল আমার 40 বিসিএসে। যাই হোক, এ বিষয়ে আমি আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আর যে কথাগুলা, তা হচ্ছে কিছু মনের কথা বলে যাচ্ছি যাওয়ার আগে। আপনাদের জন্য একটা খুশির সংবাদ, তা হচ্ছে আমার এই চ্যানেলে যেখানে আপনাদের সাথে আমি কথা বলতেছি, এখানে মহান আল্লাহর ইচ্ছায় আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমার সেই ছোট্ট পরিবারটা আপনারা সবাই মিলে বিশাল এক পরিবারে পরিণত করেছেন। আমার উপরে এখন অনেক দায়বদ্ধতা, আমি দায়বদ্ধতা বলবো না, দায়িত্বও বলবো না, আমি কর্তব্য বলবো, কারণ আমি জানি কোনটা দায়িত্ব আর কোনটা কর্তব্য, এই পার্থক্য আমি বুঝি। আমি আমার সেই কর্তব্যের জায়গা থেকে আমি সবসময় আপনাদের কাছে আসব। আমার ভেতরে যে এলমটুকু আছে, যে দীক্ষাটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, তা যদি আপনাদের কাজে লাগে আমি আমার মতো করে তা সার্ভ করার চেষ্টা করব।
যদি খারাপ লাগে আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন। খুবই খুশির একটা বিষয়, মিষ্টি খাওয়াতে পারতেছি না, বাট আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, এই একটা বিষয়। আর হচ্ছে পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আসবো একটু জেনে যান। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে আসবো। আপনারা যারা 47 লিখিত দিবেন তাদের জন্য যে ইংলিশের ট্রান্সলেশনগুলো ছিল সেটা নিয়ে আসবো, গ্রামার নিয়ে আসবো পিলি প্লাস রিটেনের জন্য, প্লাস আপনাদের অন্যান্য যে অংশগুলো আছে 47-এর সেগুলো নিয়েও আসবো, ইংলিশ বাদেও। আর হচ্ছে আপনাদের যারা আপনার প্রাইমারি বাদে অন্যান্য পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য আমি আসব। প্লাস আরেকটা কাজ আমার ইচ্ছা আছে, তা হচ্ছে আপনাদের যত সমস্যাগুলো আছে কমেন্টে যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি তার একটা সমাধান নিয়ে আমি একটা সেশন বা আমি একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। আমার জার্নিতে আমার পাশে থাকবেন। আমি যতগুলো কথা লিখেছি আমার পোস্ট, আমি সবগুলোই করার চেষ্টা করবো আল্লাহ বাঁচালে, ধীরে ধীরে হলেও আমি করব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি লং হয়ে থাকে এর জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু বিষয়গুলো জরুরি ছিল তাই বললাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে। ফি আমানিল্লাহ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।